3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরেও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরেই বর্তায় আমি মনে করি। তারপরেও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছিল সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি আমাদের জাতীয় দলের জন্য, স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে, শুধু জাতীয় দলে না। এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। আর এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে, সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম, বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন। বাট আমি মনে করি যে স্টিল আমাদের T20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো যাতে দীর্ঘদিন তিনি T20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনও আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম, বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন, যদি সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি। ফিজিক্যাল কন্ডিশন যা সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। তাকে সবসময় রেস্ট দিয়ে তার রিকভারির দিকে লোড ম্যানেজমেন্ট করে তাকে খেলাতে হবে, সেই সম্ভাবনাটা আছে। এমন একজন যে অন এ রেগুলার বেসিস খেলতে পারবে কি পারবে না এই চিন্তাভাবনা যদি ব্যাপারে থাকে, তাকে অধিনায়কত্বটা দেওয়াটা বোধ হয় সমীচীন না। এখন যদি সেই ব্যাপারটা আসে যে ও রেগুলার খেলতে পারবে, ওকে লোড ম্যানেজমেন্টে যেতে হবে না ওইভাবে, কিংবা ওর ইঞ্জুরির সমস্যাগুলো নেই, তখন নিশ্চয়ই সেও আমাদের ভাবনায় থাকবে। লক্ষ্য জয়ের জন্যই থাকবে, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। তবে জয় অর্জন করার জন্য আমি ব্যক্তিগত মনে করি যে মেজাজে T20 ক্রিকেট যাচ্ছে, ট্রান্সফরমেশন অফ ক্রিকেট যেভাবে হচ্ছে, তো তার জন্য দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে আমাদেরকে তৈরি হতে হবে যে কোনো গ্লোবাল টুর্নামেন্টে যদি আমরা আমাদের গড়পড়তা পারফরমেন্সের থেকে আরও ভালো পারফরমেন্স করতে চাই, তাহলে আমার মনে হয় একটা হচ্ছে অনুশীলনে সেটাকে রপ্ত করা, দ্বিতীয়টা হচ্ছে তার এফেক্টটা ঝলকটা যেন কিছুটা হলেও আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে পড়ে। সেখানে হয়তো আমরা কোনো ম্যাচ বড় ব্যবধানে হারতেও পারি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা যেন মধ্যে পরিবর্তন আসে, সেটাই আমাদের তরফ থেকে মেসেজ। আমার কাছে যতটুকু খবর আছে যে তাদেরকে আমরা হয়তো পাবো, আর ডিপেন্ড করছে ফলাফলের উপরে। যদি যারা এই দুইটি দলে খেলছেন তারা যদি কোনোভাবে এলিমিনেটর পার হয়ে চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং তাদের দল যদি তাদেরকে চায়, আমার মনে হয় তখন ক্রিকেট বোর্ডের ফাইনাল কলটা নিতে হবে। দ্বিপাক্ষিক বোর্ডের একটা সম্পর্কের ব্যাপার আছে, কমিটমেন্টের ব্যাপার আছে। তারপরেও একটা অংশে নিশ্চয়ই লেখা থাকে যে যদি আমাদের জাতীয় দলে কোনো প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের প্লেয়ারকে আনতে পারি। তবে সেটা বিচার বিবেচনা করে দেখার ব্যাপার যে ইউইর সঙ্গে আমাদের সেটা
কতটুকু আমরা ছাড় দিতে পারি। আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করতে চাই, আমাদের যেহেতু 7টা ম্যাচ, সেটাও একটা কারণ ছিল যে আমাদের বোলারদের সাধারণত কোনো না ছোট বড় ইনজুরিতে পড়ে, তো সেইখানে যেন লোড ম্যানেজমেন্টটা ঠিক হয়। দুটো কারণ ছিল, নাইট রানার মানে কখন পাবো সেটা না জানাটা, এবং এই লোড ম্যানেজমেন্ট আরেকটা ইস্যু। অ্যান্ড থার্ডলি, এই বোলিং ইউনিটের মুখ্য ভাগ যেহেতু যাচ্ছে দলের সঙ্গে, তাহলে তারা এই পরবর্তীতে যে সিরিজটা আসতেছে তার জন্য কিন্তু পূর্ণাঙ্গভাবে ট্রেনার এবং বোলিং কোচের সঙ্গে থেকে তারা প্রস্তুতিটা নিতেও পারবে সেখানেও, যারা খেলবে না। আমরা লাইক টু লাইক জায়গায় কিছু খেলোয়াড়কে চিন্তা করে রেখেছি, তার মধ্যে কিন্তু রাকিবুল আছে, এবং রাকিবুল যেন সবগুলো ম্যাচ পায়। রিপন মণ্ডল যখন খেলবে তখন যেন খেলার সুযোগ পায়, তার জন্য কিন্তু তারা এইচপি টিমে আছে, তাদেরকে এখানে আনিনি। আর নুরুল হাসান সোহান ডেফিনেটলি ওই লাইক টু লাইক জায়গায় তিনিও আছেন, এবং অনেকদিন খেলার বাইরে। মোসাদ্দেক বহুদিন খেলার বাইরে। মোসাদ্দেকের জায়গাটায় যে জায়গাটা, সেটা হ্যাঁ, 50 ওভারে যতটা ইজিয়ার টু অ্যাকোমোডেট হিম, T20-তে 4টা ওভার বল করা, এবং সেই জায়গাটায় সেই অবস্থানে পৌঁছাটায় এখনও পৌঁছাতে পারেনি আমি মনে করি। 6 বোলার অপশন হিসাবে হি ক্যান বি এ ভেরি হ্যান্ডি। তো কেউই কিন্তু বাইরে নেই, মানে বাট আমরা যখন একটু ছোটো করবো তখন হয়তো কেউ 2-1জন ছিটকে পড়বে, বাট অপরচুনিটি আসবে। আর অভিজ্ঞতার যে কথাটা বলা হলো, আসলে আমি যেটা বললাম, যদি সম্ভব হতো আমি আরেকজন ব্যাটসম্যানকে অ্যাকোমোডেট করার মানে চেষ্টা করতাম, কিন্তু আগামীতে নিশ্চয়ই ওই জায়গাটার অপরচুনিটিও ক্রিয়েট হবে, এবং মেহেদী মিরাজ কিংবা এরকম আরও 2-1জনকে আপনারা দেখতে পাবেন।